নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে, আমি রাশি। চোখ রাখছি মুহূর্তের খবরে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের সম্ভাবনা বাড়াতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে আহ্বায়ক করে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের তৃতীয় বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। উত্তর পূর্বকে ভারতের সবুজ শিল্প কেন্দ্র ও পূর্বাঞ্চল স্টার্ট আপ করিডোরে পরিণত করার কৌশলগত পরিকল্পনা তুলে ধরা হয়। বৈঠকে উপস্থাপিত হয় খসড়া প্রতিবেদনে। উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্সের তৃতীয় বৈঠক আজ কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ, কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, নাগাল্যান্ডের উপমুখ্যমন্ত্রী টি.আর. জেলিয়াং এবং মেঘালয়ের মন্ত্রী মার্কুইজ মারাক সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে টাস্ক ফোর্সের গৃহীত নীতিমালা ও কৌশলগত সুপারিশ সমূহের খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উত্তর পূর্বাঞ্চলকে ভারতের সবুজ শিল্প কেন্দ্র এবং পূর্বাঞ্চল স্টার্ট আপ করিডোর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়েছে এদিনের প্রতিবেদনে। পরিকাঠামো উন্নয়ন, আন্তঃরাজ্য যোগাযোগ বৃদ্ধি, বিনিয়োগ বান্ধব নীতি ও একীভূত প্রশাসনিক কাঠামোর ওপর জোর দেওয়া হয়েছে এদিনের প্রতিবেদনে। ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন এবং IIM কলকাতা যৌথভাবে প্রণয়ন করেছে এই খসড়া প্রতিবেদন। প্রতিবেদন তৈরিতে ইউনিফাইড নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট অথরিটি, নর্থ ইস্ট কানেক্টিভিটি অ্যান্ড লজিস্টিক্স অথরিটি এবং নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল ফ্রি ট্রেড অথরিটির মতো প্রস্তাবিত সংস্থার উল্লেখ রয়েছে, যা বিনিয়োগের সুবিধা বৃদ্ধি করবে এই অঞ্চল জুড়ে। এই খসড়া প্রতিবেদনে যে দূরদর্শী পরিকল্পনা ও সমন্বিত দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে তা উত্তর পূর্বাঞ্চলকে ভারতের অন্যতম বিনিয়োগ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে মুখ্যমন্ত্রী মানিক সাহা ও ত্রিপুরা সরকারের উদ্যোগের প্রশংসা করে উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কেন্দ্রীয় সরকারের সহায়তা এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা বাস্তব রূপ দেবে অ্যাক্ট ইস্ট পলিসি এবং বিকশিত ভারত 2047 দৃষ্টিভঙ্গিকে বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রশাসনিক দুর্বলতায় তেপরামথা সমর্থিত তিপ্রা সিভিল সোসাইটি আহত ধর্মঘটের প্রভাব পড়েছে রাজ্যে। একদিকে সরকার কর্মচারীদের অফিসে উপস্থিত থাকতে কড়া নির্দেশ দিয়েছে, অন্যদিকে শরিক সংগঠনের প্রকাশ্য সমর্থনে বিপাকে পড়েছে শাসক বিজেপি। প্রশাসনিক কঠোরতা ও শরিক রাজনীতির ভারসাম্য বজায় রাখার এই লড়াইয়ে আগামী দিন রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ জটিলতার পথে এগোচ্ছে কিনা তা নিয়েই চলছে জোর জল্পনা। বাংলাদেশে অনুপ্রবেশ রোধের দাবিতে ত্রিপুরা সিভিল সোসাইটির আহত রাজ্যব্যাপী ধর্মঘটকে ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে গভীর টানাপোড়েন। সরকারি দপ্তর খোলা রাখার নির্দেশ জারি করলেও শাসক দলের শরিক সংগঠন ত্রিপুরামথা এই ধর্মঘটকে প্রকাশ্যে সমর্থন জানানোয় প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে দেখা যায় অস্বস্তি। বৃহস্পতিবারের ডাকায় বন্ধ এক নতুন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে রাজ্যের শরিক রাজনীতিকে। প্রশাসনিক দিক থেকে আইন শৃঙ্খলা বজায় রাখার কড়াকড়ি নির্দেশ দিয়েছিল সরকার। অন্যদিকে ধর্মঘটকে জনজাতির অধিকার রক্ষার লড়াই হিসেবে তুলে ধরে অনেকটা প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে বন্ধকে সর্বাত্মক করে তুলতে সফল হয়েছে সদ্য গঠিত হওয়া ত্রিপুরামথা সমর্থিত সিভিল সোসাইটি। এই অবস্থায় প্রশাসনের কড়াকড়ি বজায় রাখা এবং শরিক দলের সঙ্গে সম্পর্ক রক্ষা, এই দুইয়ের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বিপাকে পড়তে হয় সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষকে। মানে এটার মিনিং কি? আরে যাও কি মিনিং? আরে এত কি কি ইমার্জেন্সি? ইমার্জেন্সি কাগজটা দেখো, কি ইমার্জেন্সি? মানে কাগজ দেখাইতে হবে ইমার্জেন্সি হলে। ইমার্জেন্সি কি কাগজ থাকে? অবশ্যই। নমস্কার, এখানে আমার কথা শুনেন। আপনি দেখতেছেন নি কয়জন মানুষ চলাফেরা করতেছে? আমরা কি মনে করছি আমরা ঘুর পাঁচটা থেকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ত্রিপুরামথা বর্তমানে জনজাতি রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিজেদের আধিপত্য বজায় রাখতে এই ব্যবহার করছে ধর্মঘটকে। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আশীর্বাদ,
এর উল্লেখ করে রঞ্জিত দেববর্মার সক্রিয় ভূমিকা বিজেপির উপর রাজনৈতিক চাপ সৃষ্টির একটি ইঙ্গিতবাহী পদক্ষেপ বলেন নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষণ মহল। বাংলাদেশে অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে মথা নিজেদের রাজনৈতিক অবস্থান আরো দৃঢ় করার চেষ্টা করছে, যা ভবিষ্যতে ত্রিপুরার রাজনীতিতে তৈরি করতে পারে নতুন সমীকরণ। दिक निर्देशना दिया है त्रिपुरा का जो इलीगल माइग्रेंट उनका चुन के निकाल के उनका देश में फिरत भेजने के लिए, लेकिन आज तक त्रिपुरा गवर्नमेंट को इनिशिएटिव नहीं लिया। असम गवर्नमेंट ने इनिशिएटिव लिया, हरियाणा गवर्नमेंट, दिल्ली गवर्नमेंट ने इनिशिएटिव लिया, लेकिन त्रिपुरा गवर्नमेंट आज तक कोई इनिशिएटिव नहीं लिया। इसलिए हम मांगा है जो जल्दी से त्रिपुरा को जितना इलीगल माइग्रेंट है उनको चुन के त्रिपुरा से इंडिया से निकालने के लिए, इसलिए डिमांड के लिए सिविल सोसाइटी की तरफ से आज सारा त्रिपुरा में हमने एक स्ट्राइक किया। इसलिए हम त्रिपुरा का राजधानी अगरतला में आज पिकेटिंग कर रहा है। यहाँ में और भी त्रिपुरा से एकॉर्ड हुआ दिल्ली में, और भी सेंट्रल गवर्नमेंट और त्रिपुरा गवर्नमेंट ने मिल के जो त्रिपाठिक एकॉर्ड किया, आज तक 18 महीना हो गया, लेकिन गवर्नमेंट, स्टेट गवर्नमेंट और सेंट्रल गवर्नमेंट हो कुछ नहीं किया आज तक इम्प्लीमेंट करने के लिए। इसलिए हम प्रतिवाद किया है, प्रतिवाद करके सिविल सोसाइटी लोगों को लेके आज हम यहाँ में धर्मघट किया। अभी हमारा पिकेटिंग शुरू हो गया। সরকারের নির্দেশ অনুসারে অফিস খোলা থাকা, কর্মচারীদের উপস্থিত বাধ্যতামূলক করা, এমনকি ডিউটির সময় ছবি আপলোডের নির্দেশও জারি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই প্রশাসনিক কড়াকড়ি বাস্তবে কতটা কার্যকর হলো তা নিয়ে কিন্তু থেকেই যাচ্ছে প্রশ্ন। ধর্মঘট ব্যর্থ হলে শরিক দলের বিরাগ ভাজন হতে হবে, আর সফল হলে প্রশ্নের মুখে পড়বে সরকারের কর্তৃত্ব। এই যেখানে অবস্থা, সেখানে আক্ষরিক অর্থেই কঠিন পরিস্থিতির সম্মুখীন রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। ত্রিপুরা মথার বকলমে ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকা বৃহস্পতিবারের এই ধর্মঘট শুধু একটি প্রতিবাদ নয়, বরং রাজ্যের শরিক রাজনীতির পাটিগণিতকে আবারও একবার দেশের প্রধান জাতীয় রাজনৈতিক দল বিরোধীর কাছে তুলে ধরার কর্মনাশা মাধ্যম ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে এই বন্ধ ছিল সর্বনাশা বন্ধ। কোন সাধারণ মানুষ বন্ধ মানেন না, মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য হয় এই বন্ধ। বৃহস্পতিবার তীব্রমথা সমর্থিত ত্রিপুরা সিভিল সোসাইটির বন্ধের প্রতিক্রিয়ায় এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই বন্ধ সার্বিকভাবে ব্যর্থ হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা সবাই জানি বন্ধ আমরা সরকারও মানে না এবং কোনো সাধারণ মানুষও এগুলো মানে না। আমি আগেও তার বিরোধিতা করেছি এবং এতে করে মানে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারে, কিন্তু প্রকৃত অর্থে মানুষ কিন্তু এই বন্ধকে কোনো অবস্থায় মেনে নেবে না। আপনারা দেখেছেন অনেক জায়গার মধ্যে নানাভাবে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু মনের থেকে মানুষ কিন্তু সেটাকে আমি বলবো কোনো অবস্থায় মেনে নেননি। এবং আপনি দেখেছেন সমস্ত অফিস কাছারিতে সবাই এসছে, কোনো অসুবিধা নেই। অনেকটা ভয় থাকে, বন্ধ এখন যে কেউ ডাকলেই মনে করে ভয়ের কারণে অনেক সমস্যা হয়। রাস্তা কিছু দোকান খুব বন্ধ রাখে, গাড়ি চালাতেও অনেকে ভয় পায়। তো এইভাবে আমার মনে হয় এই ধরনের বন্ধ না ডাকলেই ভালো। প্রশাসন তো ভালো কাজ করেছে, ওনারা সব জায়গায় যেখানে ওরা এই এনজিওর বা একটা নাম দিয়ে যেভাবে ওরা একটা সিভিল সোসাইটির নাম দিয়ে ওরা স্ট্রাইক কল করেছে, তো পুলিশ তো সব জায়গার মধ্যে ভালোভাবে ওরা সেখানে ছিল, তাদের অবস্থান জানান দিয়েছে এবং আমি পুলিশের যে ভূমিকা সেটা আমি বলবো যে ভালো কাজ ওনারা করে। বিজেপি এবং তীব্রমথার মিলিঝুলি বন্ধের কারণে বিপাকে পড়তে হয়েছে শিক্ষক, কর্মচারী, এমনকি সাধারণ মানুষেরও। বৃহস্পতিবারে ত্রিপুরা বন্ধের প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বন্ধের দিনে কর্মচারীদের জন্য অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার, অথচ এদিন 12 জন মন্ত্রীর মধ্যে 10 জনই ছিলেন দপ্তরে অনুপস্থিত বলেও মন্তব্য করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেছেন সরকার এই বন্ধকে সমর্থন করে না, যারা এইভাবে বন্ধ করবে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশন গ্রহণ করবে। অ্যাকশন তো নেয়নি, কিন্তু তা নয় যে 12 জন মন্ত্রীর মধ্যে আমি এই ল্যাপটপ দিয়ে খবর নিয়েছি, মাত্র নাকি 2 জন মন্ত্রী উপস্থিত হয়েছেন, 10 জন মন্ত্রী অনুপস্থিত, স্বয়ং মুখ্যমন্ত্রী সহ। তো কি বার্তা দেওয়া হলো? এটা যারা
এই বন্ধ করছে, পরোক্ষে তাদেরকে উৎসাহিত করা হলো যে না, আজকে তাদের বন্ধের কারণে মুখ্যমন্ত্রী তার দপ্তরে যাননি, অধিকাংশ মন্ত্রী দপ্তরে যাননি, অফিসাররা যাননি। তো কি বলবো, এটা যে এই ডুবন্ত ট্রিপল ইঞ্জিনের সরকার বা বিজেপি, তীব্রামতা, আইপিএফটি জোট তাদের জনবিচ্ছিন্নতা থেকে কিভাবে চোখ এড়াবে, আরেকটা নাটক ত্রিপুরাবাসী আজকে আমরা প্রত্যক্ষ করলাম। বৃহস্পতিবারে ত্রিপুরা বন্ধকে কেন্দ্র ও বিজেপির রাজনৈতিক কৌশল হিসেবে বন্ধের আড়ালে জনজাতি সমাজকে বিভ্রান্ত করে ভোটের সুবিধা তোলার চক্রান্ত লুকিয়ে রয়েছে বলে অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবারের 24 ঘন্টা ত্রিপুরা বন্ধকে কেন্দ্র বিজেপির কৌশলপূর্ণ রাজনৈতিক ছদ্মবেশ হিসেবে উল্লেখ করেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। বন্ধের আড়ালে জনজাতি সমাজকে বিভ্রান্ত করে ভোটের সুবিধা অর্জনের তীব্র চক্রান্ত রয়েছে বলে অভিযোগ সুদীপ রায় বর্মনের। 2 বছর অতিক্রম হলেও এখনো ত্রিপাক্ষিক চুক্তির শর্ত পূরণ করেননি কেন্দ্রীয় সরকার। দিল্লিতে জনজাতিদের অধিকার আদায়ের জন্য কোনো কার্যকর আন্দোলন নেই, তাহলে ত্রিপুরায় বন্ধ ডেকে কি লাভ হবে বলে প্রশ্ন তোলেন তিনি। স্থানীয়ভাবে মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে এই ধরনের বন্ধ বলে মন্তব্য করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বন্ধটা এই সরকারের বিরুদ্ধে বন্ধ। এই ট্রাইপার্টি এগ্রিমেন্টে মিটিগেট কে করবে, বাস্তবে কে করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন হোম মিনিস্টার। তো এই বন্ধটার ডাকা মানেটা কি? আমার এখানের মুখিয়াকে আমি লেট ডাউন করছি। আসল যিনি ইউনিয়ন হোম মিনিস্টার, তার বিরুদ্ধে তো আমরা দিল্লিতে প্রদর্শন করছি না, পার্লামেন্ট উত্থাপন করছি না। বিজেপির তো একজন এখানে তো প্রীতি সিং দেববর্মা, উনি তো একজন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। কোথায়? পার্লামেন্টে তো এই যে ডিমান্ডগুলো নিয়ে কথা বলতে শুনিনি। পার্লামেন্টে চুপ থাকবে, দিল্লিতে কোনো প্রেশার পলিটিক্স করবে না, সরকারকে শুধু ধমকি দিয়ে যাবে, উইথড্র করে নেব। তো এ তো চলতে দেওয়া যায় না। কাজে আমার যে মনে হচ্ছে, একজন এই মুখিয়াকে, সরকারের মুখিয়াকে লেট ডাউন করার জন্য, অমিত শাহর ফেস সেভ করার জন্য এই বন্ধ। শাসক জোটের শরিক হয়ে সুবিধা ভোগ করা সত্ত্বেও ত্রিপুরা মথা এখন বন্ধ ডাকছে, যা সম্পূর্ণ রাজনৈতিক দ্বিচারিতা। এই বন্ধের আড়ালে রাজনৈতিক চক্রান্ত লুকিয়ে আছে এবং এডিসি নির্বাচনের সুবিধা তুলতে ত্রিপুরা মথা ও বিজেপি মিলিতভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে জনজাতি সমাজকে বলে মন্তব্য করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। বিজেপি ও ত্রিপুরা মথার মিলিঝুলি বন্ধে দুর্ভোগের শিকার হয়েছে সাধারণ মানুষই। মূল উদ্দেশ্য হলো জনজাতিদের আন্দোলনকে দুর্বল করে ভোটের সুবিধা নেওয়া বলে অভিযোগ এই কংগ্রেস বিধায়কের। পুরো পার্টি কিন্তু সিভিল সোসাইটির নামে তীব্রমতা কিছু নেতৃত্ব একটা অংশ এই বন্ধের ডাক দিয়েছে। এটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, ডিসি এবং ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ইন্ডিজিনিয়াস পিপল অর্থাৎ আদিবাসী লোকদের আবার নতুন ভাগ করে বোকা বানানোর একটা উপক্রম। ধোকা দিচ্ছে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট, বিজেপি পার্টি। মার্চের 2 তারিখ 2023 সালে একটা সো কল্ড এগ্রিমেন্ট এখানে স্বাক্ষরিত হয়েছিল, ট্রাইপার্টি এগ্রিমেন্ট। প্রায় 2 বছর অতিক্রম হতে যাচ্ছে, এখন অব্দি সেই এগ্রিমেন্টের কিছু হলো না। তো এখানে স্ট্রাইক ডেকে তুমি কি বোঝানোর চেষ্টা হচ্ছে? মানে স্ট্রাইক ডেকে আমি তো বলবো, প্রেজেন্ট বিজেপি যার নেতৃত্বে এখানে গভর্নমেন্ট, তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে। অমিত শাহর মুখ রক্ষা করার একটা অ্যাটেম্পট। এই যে ডিলিং, এটা কে করছে? ইউনিয়ন হোম মিনিস্টার। এই স্ট্রাইকটা কার এগেইনস্টে? তোমরা আবার একই সরকারে থাকবে, ক্ষমতা ভোগ করবে, সমস্ত সুযোগ সুবিধা নেবে, আবার সরকারের বিরুদ্ধে স্ট্রাইক ডাকবে। এটা তো দ্বিচারিতা, এটা মিলিজুলি স্ট্রাইক। বিজেপি মথা এটা মিলিজুলি স্ট্রাইক। ক্ষতিগ্রস্ত সাধারণ আম জনতা, গরিব অংশের মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক অংশের মানুষ আজকে সমস্ত দিক দিয়ে ক্ষতিগ্রস্ত।
বন্ধকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা শুধুমাত্র স্থানীয় নির্বাচনী ফলাফলের জন্য প্রয়োগ করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন সুদীপ রায় বর্মন। জনজাতি সমাজের বাস্তব সমস্যার সমাধানের পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ কংগ্রেসের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 1980 সালের মতো অস্ত্র হাতে তুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন বৈরী নেতা চিত্তদেব বর্মা। তিপ্রাসা সিভিল সোসাইটির ডাকা বন্ধের পিকেটিং এর সময় এই হুঁশিয়ারি প্রাক্তন বৈরী নেতার। ত্রিপ্রাসা সিভিল সোসাইটি এবং অরাজনৈতিক মঞ্চের ডাকা 24 ঘন্টার বন্ধকে কেন্দ্র করে প্রাক্তন বৈরীদের আগ্রাসী হস্তক্ষেপ লক্ষ্য করা যায়, যা আগামী দিনে ঝুঁকিতে ফেলতে পারে রাজ্যের শান্তি ও স্থিতিশীলতাকে। এদিন বড়মুড়ায় রাস্তা এবং রেল লাইন অবরোধে সামিল হয় আত্মসমর্পণকারী NLFT এবং ATTF এর প্রাক্তন বৈরীরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুনরায় 1980 সালের মতো অস্ত্র হাতে নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন বৈরী নেতা চিত্তদেব বর্মা। তাদের অতীত কার্যকলাপ বিবেচনায় প্রাক্তন বৈরীদের অংশগ্রহণ রাজনৈতিক চাপ ও নয়া উত্তেজনার হাতিয়ারের পরিণত করেছে বন্ধকে। আজকে আমরা 24 ঘন্টার বন্ধ দেখেছি। আমরা অলরেডি ডিসাইডেড, যদি এই 24 ঘন্টার বন্ধকে ত্রিপুরা সরকার কোনো গুরুত্ব না দেন বা ইম্পর্টেন্ট না দেন, আগামী দিনে ডাবলের পরে রিডাবল হয়ে যাবে। আমরা কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো রাজনৈতিক দল নয়, ইলেকশন নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নয়, নির্বাচনে জেতা। চুক্তি অনুযায়ী সরকার প্রতিশ্রুতি পূরণ করেনি বলে এদিন অভিযোগ করেন প্রাক্তন বৈরী নেতা। যে গত 19 মে ভারত সরকার যে নোটিশ জারি করেছিল, নোটিফিকেশন দিয়েছিল যে ভারতবর্ষে বহিরাগত প্রায় 3 কোটি মতো অবৈধভাবে নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, ওদেরকে যে যে রাজ্যেই আছেন সমস্ত রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওদেরকে চিহ্নিত করে ডিটেইন এবং ডিপোর্ট করার জন্য, এবং সেখানে বলা আছে যে 1 মাসের মধ্যেই তার অ্যাকশন নিতে হবে। কিন্তু অন্যান্য রাজ্যে দেখা গেলেও এই অ্যাকশন ত্রিপুরা রাজ্যে আজ অবধি দেখিনি। তাই আমরা জানতে চাই যে ত্রিপুরা সরকার কেন তার অ্যাকশন নিচ্ছে না। প্রাক্তন বৈরীরা নিজস্ব রাজনৈতিক অবস্থান জোরদার করার জন্য ব্যবহার করছেন বন্ধকে বলে অভিমত সংশ্লিষ্ট বিশ্লেষক মহলের। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন। তবে প্রাক্তন বৈরীদের রাজনৈতিক হস্তক্ষেপ ও অতীতের জঙ্গি কার্যকলাপকে কেন্দ্র করে বন্ধের প্রভাব শুধু বড়মুড়াতেই নয়, সামগ্রিকভাবে রাজ্যের সব অংশেই দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার সকাল থেকেই ধর্মনগর আগরতলা রেলপথে পিকেটারদের অবরোধের কারণে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। বাতিল বা সংক্ষিপ্ত রুটে চলাচল করছে একাধিক ট্রেন। অবরোধ চলাকালীন পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ত্রিপুরা বন্ধের কারণে বৃহস্পতিবার সকাল থেকেই ধর্মনগর আগরতলা রেলপথের বিভিন্ন স্থানে পিকেটারদের অবরোধের কারণে ব্যাপক বিঘ্ন ঘটেছে ট্রেন পরিষেবায়। উত্তর পূর্ব সীমান্ত রেলের দেওয়া তথ্য অনুযায়ী এদিন সকাল 7:25 থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে বাতিল বা সংক্ষিপ্ত রুটে পরিচালিত বা নিয়ন্ত্রিত করা হয়েছে একাধিক যাত্রীবাহী ট্রেন। ধর্মনগর আগরতলা প্যাসেঞ্জার ট্রেনটি কেবল আমবাসা পর্যন্ত চলছে, যেখানে আমবাসা থেকে আগরতলা পর্যন্ত বাতিল করা হয়েছে ট্রেন পরিষেবা। শিলচর আগরতলা এক্সপ্রেস চলছে করিমগঞ্জ পর্যন্ত, যেখানে বাতিল করা হয়েছে করিমগঞ্জ আগরতলা যাত্রী ট্রেন। এদিন আগরতলা থেকে 9 করিমগঞ্জ থেকে যাত্রা শুরু করে আগরতলা শিলচর এক্সপ্রেস, যেখানে বাতিল হয় আগরতলা করিমগঞ্জ রুটের ট্রেন। আগরতলা সাবরুম ও সাবরুম আগরতলা রুটের ডেমো ট্রেন বাতিল করা হয়েছে সম্পূর্ণভাবে। আগরতলা করিমগঞ্জ ডেমো ও করিমগঞ্জ আগরতলা ডেমো ট্রেনও বাতিল করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। অপরদিকে দূরপাল্লার চারুলাপল্লী আগরতলা স্পেশাল নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে ধর্মনগরে। সাবরুম শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আগরতলা লোকমান্য তিলক টার্মিনাল সুপারফাস্ট এক্সপ্রেস নিয়ন্ত্রিত হয়েছে যথাক্রমে আগরতলা ও জিরানিয়া স্টেশনে। অবরোধের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। এই ক্ষেত্রে রেল যাত্রীদের যাতায়াত পরিকল্পনা পুনর্বিন্যস্ত করতে এবং বিকল্প যাতায়াত ব্যবস্থার জন্য অনুরোধ জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
আগামী 25শে অক্টোবর শনিবার আগরতলা পৌর নিগমের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদ সম্মান 2025। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এবছর আগরতলা পৌর নিগমে 4টি জোনে 4টি বিভাগে 4টি করে মোট 16টি পুরস্কার দেওয়া হবে। আগরতলা সহ গোটা পৌর নিগমের মধ্যে সেরা মোট 5টি ক্লাবকে এবং মহিলা পরিচালিত ক্লাবকে পুরস্কৃত করা হবে। পৌর নিগমের কাজকর্ম হয় 4টা জোনে যে সকল ক্লাব অংশগ্রহণ করেছে তাদেরকে 4টি করে ক্যাটাগরিতে আমরা পুরস্কৃত করব। মোট 16টা। এর মধ্যে থাকবে সেরা প্রতিমা, সেরা মণ্ডপসজ্জা, সেরা আলোকসজ্জা এবং সেরা থিম। এটা 4টা জোনালে 4টা করে 16টা পুরস্কার আমরা শারদ সম্মান প্রদান করব। পাশাপাশি আগরতলা শহর সমস্ত পৌর এলাকার 11 ওয়ার্ডের মধ্যে যে সকল পুজো হয় তার মধ্যে সেরা 5টিকে বাছাই করা হয়। ক্ষেত্রে প্রথম প্রতিমা, তারপর হচ্ছে মণ্ডপসজ্জা, আলোকসজ্জার থিম এবং মহিলা পরিচালিত যে সকল পুজো কমিটি তাদের মধ্যে বাছাই করে একটা সংস্থাকে দেওয়া হয়। সেইভাবে আমরা মোট 21টা পুরস্কার আমরা প্রদান করব শারদ সম্মান। যে 4টা করে দেওয়া হচ্ছে জোনালে তাদেরকে জোনাল সদস্য এই ধরনের ট্রফি দেওয়া হবে। প্রত্যেকে ট্রফি পাবে একই সাইজে সেরা 5টা এবং জোনাল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারাও পাবে। সঙ্গে জোনালে যারা যৌন আয় যেগুলি পুরস্কৃত হবে বা শারদ সম্মাননা পাবেন সদস্য ট্রফির সঙ্গে তাদেরকে 25,000 টাকা করে চেক দেওয়া হবে। আর যারা সেরা নির্বাচিত হয়েছেন বিচারক মন্ডলীর যারা তারা সদস্য ট্রফি সহ 50,000 টাকা করে চেক দেওয়া হবে। সার্বিকভাবে আমরা আগামী 25 তারিখ বিকেল 5টা থেকে আমাদের রবীন্দ্রভবন হল নম্বর 1-এ আমরা শারদ সম্মান অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুরু করব। অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় এবং সম্মানীয় অতিথি হিসেবে। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।